আম্মু, সকালবেলা কি আমাদের বাড়িতে কেউ এসেছিল? ওই সকালবেলা তো আমাদের বাড়িতে তেমন কেউ আসে নাই, একমাত্র ফাহিম এসেছে। কেন, কোনো কিছু কি হয়েছে নাকি? না, কোনো কিছু হয় নাই, এমনিতেই জিজ্ঞেস করলাম আর কি। ফারিয়া খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, যাক, মনে হয় ফাহিম ডায়েরিটা দেখেছে এবং নিয়ে গেছে, পড়েছে হয়তো। এখন দেখা যাক তার থেকে কি রেসপন্স পাই। যদি পড়ে থাকে তাহলে অবশ্যই তার কাছ থেকে আমি কোনো না কোনো রেসপন্স পাবো। এইসব ভাবতেছে ফারিয়া নিজের মনে মনে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হলো। বিকেলে স্কুল ছুটি দিয়ে দিতেই ফাহিম চলে আসলো তাদের বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় ফাহিমের আম্মু এসে বলতে লাগলো, কিরে ফাহিম, আজকে পড়তে যাবি না নাকি? হ্যাঁ আম্মু, পড়তে যাব। 5:45 থেকে পড়াবে বলেছে। এখন একটু রেস্ট করে এরপরে চলে যাব। এইসব কথাবার্তা বলতেছে ফাহিম তার আম্মুর সাথে। এমন সময় ফাহিমের ফোনটা বেজে উঠল। তাকে দেখে তার বন্ধু মারিয়া। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মারিয়া বলতে লাগলো, কিরে, কি করিস তুই? নাকি মারুফের বোনের কাছে পড়তে যাবি? হ্যাঁ, পড়তে যাব। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি তার কাছে পড়তে গেলে? সমস্যা আছে বলেই তো তোকে ফোন দিলাম। তুই তার কাছে পড়তে যাবি না, তুই আমার ম্যাডামের কাছে পড়তে আসবি। আমি আমার ম্যাডামের সাথে কথা বলে রাখবো। কাল থেকে যাতে দেখতে পাই তুই আমার ম্যাডামের কাছে পড়তে এসেছিস। সরি মারিয়া, আমি এটা পারবো না। কারণ আমি মারুফকে আগে থেকেই বলে রেখেছি তার বোনের কাছে পড়ব, এবং আম্মুও বলে রেখেছে যে ফারিয়া আপুর কাছে পড়ার জন্য। গতকালকে পড়ে এসেছি, আজকেও পড়তে যাব। ফোন রাখলাম, এখন সময় হয়ে এসেছে। এই বলে ফাহিম কলটা কেটে দিল। কারণ সে জানে এখন যদি মারিয়ার সাথে কথা বলে তাহলে আরো বেশি কথা বাড়াবে সে। ফাহিম তার ব্যাগ নিয়ে চলে আসলো মারুফদের বাসায়। কলিং বেল দিতেই মারুফের আম্মু এসে দরজা খুলে দিল। ফাহিম বাড়ির ভিতরে ঢুকে সোজা চলে আসলো উপরে। এসে দেখে মারুফ তার বোনের রুমে বসে আছে। ফাহিম ভিতরে ঢুকে চেয়ার টেনে বসে পড়লো। এমন সময় মারুফ ফাহিমকে ফিসফিস করে বলতে লাগলো, কিরে ফাহিম, তুই মারিয়া কি বলতেছিস? সে তো দেখি অনেক রেগে আছে। আমাকে কল দিয়ে কতক্ষণ বোকাঝোকা করেছে। তুই নিশ্চয় তাকে কোনো কিছু বলেছিস, তাই না রে? আরে শালা, আমি তাকে কি বলতে যাব? সে তো এমনিতেই পাগল। তুই তো জানিস আমার সাথে কথা বলার জন্য সব সময় পাগলামি করে। কেন পাগলামি করে এটাই বুঝি না। সালা, তোকে পছন্দ করে আর তুই এটা বুঝিস না? কবে যে বুঝবি আল্লাহই ভালো জানে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। এখন চুপচাপ পড়তে বস। আর ফারিয়া আপু কোথায়? ওনাকে তো দেখতেছি না। আপু একটু দোকানে গেছে, কি যেন আনতে। তুই পড়তে থাক, আমি আমার রুম থেকে আসতেছি। এই বলে মারুফ চলে আসলো তার রুমে। অন্যদিকে ফারিয়া দোকান থেকে চকলেট নিয়ে এসে রুমে ঢুকতেই দেখতে পেল ফাহিম একা বসে আছে। এটা দেখে তাড়াতাড়ি করে চলে আসলো ফাহিমের কাছে। ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে ফাহিম, আজকে এত দেরি হয়েছে কেন? তোকে না বললাম 5:45 থেকে আমি পড়াবো, তাহলে তুই দেরি করেছিস কেন? কই দেরি করলাম? আমি তো ঠিক টাইমে এসেছি। তুমি তো রুমে ছিলে না, কোথায় যেন গিয়েছিলে। আমি 5:45 বাড়ি থেকে বের হয়েছি, তখন তোকে দেখতে পাই নাই। তুই 5 মিনিট দেরি করে এসেছিস, এখন তোকে শাস্তি পেতে হবে। শাস্তি স্বরূপ আমার ঠোঁটে একটা কিস করতে হবে। আপু, তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার সিনিয়র আপু। তুমি সিনিয়র হয়ে যদি এই রকম কথা বলো তাহলে কিভাবে হবে? আমি এটা করতে পারবো না। তুই যদি এখন এটা না করিস তাহলে কিন্তু আমি জোর করে তোর কাছ থেকে আদায় করে নিব। তখন কিন্তু তোর চিৎকার করতে পারবি না, আর ব্যথাও পাবি হয়তো তোর ঠোঁটে। তাই তোর ভালোর জন্য বলতেছি, তাড়াতাড়ি লিপ কিস করে দে, তাহলে তোকে ছেড়ে দেব। ফাহিম আর কোনো উপায় না পেয়ে ফারিয়ার ঠোঁটে আলতো করে একটা চুমু দিয়ে মাথা নিচু করে পড়তে লাগলো। অন্যদিকে ফারিয়া মুচকি এসে চকলেট খেতে লাগলো। ফাহিমের দিকে একটা চকলেট এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এই চকলেট দেখা। আর মারুফ কোথায় গেছে? তাকে তো দেখতেছি না, সে তো এখানেই ছিল।
সে তার রুমে গেছে, বলেছে যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু এখনো আসতেছে না কেন এটাই বুঝতেছি না। ফারিয়া চলে আসলো মারুফদের রুমে। মারুফ ফোনে কার সাথে যেন কথা বলতেছে। ফারিয়াকে দেখে তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে চলে আসলো ফারিয়ার রুমে। অন্যদিকে ফারিয়া মারুফের ফোনটা হাতে নিয়ে দেখে একটা মেয়ের সাথে কথা বলেছে। ফারিয়া ফোন নাম্বারটা মুখস্থ করে নিয়ে চলে আসলো তার রুমে। চুপচাপ বসে আছে। এমন সময় ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ফাহিম, মারুফ কার সাথে রিলেশন করে তুমি জানো নাকি? মারুফ কারোর সাথে রিলেশন করে না তো আপু। রিলেশন করলে তো আমি জানতে পারতাম। আজ পর্যন্ত তাকে দেখলাম না কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে সে রিলেশন করবে কি করে? ও আচ্ছা, তুমি হয়তো দেখো নাই। আচ্ছা আমি একটা নাম্বার বলতেছি, দেখো তো এই নাম্বারটা তুমি চেনো নাকি? 013-455-75। এই নাম্বারটা কার তুমি বলতে পারবে? হ্যাঁ, এটা তো আমাদের ক্লাসের রুবাইদার নাম্বার, কিন্তু আপনি কিভাবে ওর নাম্বার পেয়েছেন? ওর নাম্বার তো একমাত্র আমাদের কাছে থাকার কথা। আমি কিভাবে জেনেছি এটা না হয় পরে বলবো, তার আগে একটা কথা বলতেছি। মারুফ যা করবি আমার সাথে বলে করবি। আর ফাহিম, তুমিও যদি কোনো মেয়েকে পছন্দ করো তাহলে আমাকে বলবে। আপু, আমি একটা মেয়েকে পছন্দ করি, কিন্তু মেয়েটা আমার সিনিয়র, আর এই সমাজে সিনিয়র জুনিয়র বিয়ে হয় না, তাই আমি তাকে বলতে পারি নাই, আর মেয়েটাও আমাকে বলতে পারে না। ফাহিমের কথা শুনে ফারিয়ার মনটা খারাপ হয়ে গেল। ফাহিম ঠিকই বুঝতে পারছে ফারিয়ার মনটা খারাপ হয়ে গেছে। এমন সময় ফাহিম আবারও বলে উঠল, কিন্তু মেয়েটা ডায়েরির মধ্যে সব কিছু লিখে রাখে। আমি তার ডায়েরিটা নিয়ে পড়েছিলাম, আবার ফেরত দিয়ে দিয়েছি। ফাহিমের মুখে এই কথা শুনে ফারিয়া অবাক হয়ে তাকিয়ে রইল ফাহিমের দিকে। মারুফ বিষয়টা বুঝতে পেরে ওইখান থেকে উঠে চলে আসলো তার রুমে। আবারও রুবাইদার সাথে কথা বলতে লাগলো মারুফ। ফারিয়া ফাহিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফাহিম, তুই যেহেতু সবকিছুই জানিস তাহলে আমাকে কিছু বলতেছিস না কেন? দেখ, তুই মারুফের বন্ধু, আর মারুফও জানে আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কখনো ভুলতে পারতেছি না। তুই যেহেতু জেনে গেছিস তাহলে বলে ফেলি, আমি তোকে অনেক ভালোবাসি ফাহিম। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাবি না তো? দেখো আপু, তুমি আমার থেকে সিনিয়র, আমি এটা পারবো না, আর এই সমাজ এটা মানবে না। আমি প্রথমেই বলেছি যে সিনিয়র জুনিয়র এই সমাজ মানে না, তাই আমি এটা মানতে পারবো না। তুই মানতে না পারলেও আমি তোকেই ভালোবাসবো এবং তোকেই বিয়ে করব। দরকার পড়লে তোকে নিয়ে পালিয়ে অন্য কোথাও চলে যাব, তারপরেও তোকেই আমার লাগবে। আপু প্লিজ পাগলামি করো না, আমি তোমাকে মানতে পারবো না। তোমাকে বলে দিতেছি, তুমি প্লিজ এরকম করো না। এরকম করলে কিন্তু আমি আর কখনো এই বাড়িতে পড়তে আসবো না। মারিয়া ফোন দিয়েছিল, সে নাকি তার ম্যাডামের সাথে কথা বলবে, তার ম্যাডাম নাকি আমাকে পড়াবে। আমি কিন্তু সেখানে চলে যাব। তুমি যদি এই রকম করো। থাক, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তোর এখানেই পড়। তবু তুই আমার চোখের সামনে থাক, আমি তোকে সব সময় আমার চোখের সামনেই দেখতে চাই। তোর আম্মুও রাজি আছে, তুই কেন রাজি হচ্ছিস না? তেমনি আমি রাজি হচ্ছি না, আর তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। ফিলিংস থাকলে অবশ্যই বলতাম। সত্যি বলতেছিস তো আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই? না, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, থাকলে অবশ্যই বলতাম তোমাকে। আচ্ছা, যেহেতু ফিলিংস নেই সো আর কি বলবো, আর বলার মতো কোনো কিছুই নেই। পরে এখন আমি মারুফকে ডেকে নিয়ে আসতেছি। এই বলে ফারিয়া চলে আসলো মারুফের রুমে। মারুফ ফোনটা রেখে দিয়ে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি মুখ এরকম গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? ফাহিম তোমাকে কিছু বলেছে নাকি? ফাহিমকে কত বোঝানোর চেষ্টা করতেছি তাকে আমি ভালোবাসি, কিন্তু সে তো বুঝতে চেষ্টাই করতেছে না। তুই একটু তাকে বোঝাতে পারবি? তুই বোঝালে সে অবশ্যই বুঝবে। চিন্তা করো না, আমি যেহেতু আছি তার মানে ফাহিম তোমারই হবে, অন্য কারো হবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তুমি আমার বড় বোন, আমি তোমার কষ্ট দেখতে পারবো না। তোমার যেটা প্রয়োজন আমি সেটাই এনে দেবো। ছোট হয়েছে তো কি হয়েছে, আরে বোঝার বয়স তো হয়েছে আমার, নাকি? মারুফ
ফারিয়ার সাথে চলে আসলো ফারিয়ার রুমে, এসে পড়তে লাগলো। পড়া শেষ করে